আজকে আলোচনা করব জেনারেল ফিজিওলজি চ্যাপ্টারের সবথেকে গুরুত্বপূর্ণ একটা টপিক সম্বন্ধে এবং তার নাম হলো প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। এখানে তোমরা যেটা ভুল করো, প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট শর্ট নোট এলে তার অ্যান্সার আলাদা হবে, এবং সোডিয়াম পটাশিয়াম এটিপিএইচ পাম্প যদি শর্ট নোট আসে তার অ্যান্সার আলাদা হবে। তোমরা যে ভুলটা করো, প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট এলে তোমরা শুধুমাত্র সোডিয়াম পটাশিয়াম এটিপিএইচ পাম্পটা মেনশন করে দাও। তাহলে আজকে জানবো যে প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট এলে সেখানে তোমাকে কী টাইপের অ্যান্সার লিখতে হবে। এবং একই জিনিস আমি বলেছি যে শুধু লিখলেই হবে না, সেটাকে গুছিয়ে টু দ্য পয়েন্টে লিখতে হবে, এবং সেইভাবেই আমি আজকে আলোচনা করেছি কিভাবে ডায়াগ্রাম দেবে, ফ্লোচার্ট দেবে, স্টেজ বা ফাংশন এইভাবে আলাদা আলাদা করে মেনশন করলে তোমরা মার্কস ভালো পাবে। এবং আমি গ্যারেন্টি দিচ্ছি যে এই টাইপের ভিডিও তোমরা এর আগে কোনো প্ল্যাটফর্মে পাওনি। তো চলো তাহলে শুরু করা যাক। সো প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, this is a transport mechanism that directly utilize metabolic energy for the transport process. Okay, so it is operated by ions pumps. Solute is transported against the electrochemical gradient and energy is derived from ATP. এটা নিয়ে আমি ডিটেলসে বলছি না, এই প্রত্যেকটা মানে তোমরা বুঝতে পেরেছো। এরপরে তারপরে তোমাকে লিখতে হবে এক্সাম্পল অফ দ্য প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। তিনটে টাইপের এক্সাম্পল তোমাদের মেনশন করতে হবে। একটা হলো সোডিয়াম পটাশিয়াম এটিপিএইচ পাম্প, সেকেন্ড হলো ক্যালসিয়াম এটিপিএইচ পাম্প, এবং থার্ড হলো হাইড্রোজেন পটাশিয়াম এটিপিএইচ পাম্প। ওকে, এরপরে যদি তোমাদের প্রশ্ন আসে সোডিয়াম পটাশিয়াম এটিপিএইচ পাম্প যদি আলাদা করে প্রশ্ন আসে, তাহলে তোমরা এখান থেকে অ্যান্সারটা লেখা শুরু করবে। আর যদি প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট শর্ট নোট আসে, তাহলে এখান থেকেই তোমরা লেখাটা শুরু করবে। বুঝতে পেরেছো? তো তাহলে আলোচনা করবো সোডিয়াম পটাশিয়াম এটিপিএইচ পাম্প সম্বন্ধে। So this sodium potassium ATPase pump, basically this is an enzyme present in the plasma membrane of all animal cell. This is an antipode. Antipode মানে হলো কোনো সাবস্টেন্স ওই ট্রান্সপোর্টের মাধ্যমে সেল থেকে সেলের বাইরে যাবে, এবং সেই একই সাথে সেলের বাইরে থেকে কোনো সাবস্টেন্স সেলের ভেতরে আসবে, অর্থাৎ দুদিক দিয়ে দুটো ট্রান্সপোর্ট হচ্ছে, এই জন্য এটাকে বলা হচ্ছে অ্যান্টিপোড। সো এটা কী করে তাহলে? ইট পাম্পস পটাশিয়াম ইনটু দ্য সেল, সেলের বাইরে যে পটাশিয়াম রয়েছে সেটা সেলের ভেতরে আসবে, অ্যান্ড সোডিয়াম আউট অফ দ্য সেল এগেনস্ট দ্য কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট, এবং সেলের ভেতরে যে সোডিয়াম রয়েছে লোয়ার কনসেন্ট্রেশনে সেটা সেলের বাইরে নিয়ে আসবে, এবং সেলের বাইরে কিন্তু সোডিয়ামের কনসেন্ট্রেশন অনেক বেশি থাকে। তাহলে এগেনস্ট দ্য কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টে সোডিয়ামে ট্রান্সপোর্ট হবে, এবং এগেনস্ট দ্য কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টে পটাশিয়ামে ট্রান্সপোর্ট হবে। বুঝতে পেরেছো? সো হোয়াট আর দ্য স্ট্রাকচার অফ দ্য সোডিয়াম পটাশিয়াম এটিপিএইচ পাম্প, এটা তোমাকে অবশ্যই মেনশন করতে হবে। সো সোডিয়াম পটাশিয়াম পাম্প ইজ এ হেটেরোডাইমেরিক প্রোটিন, এবং এর দুটো সাব ইউনিট থাকে, একটা হলো আলফা সাব ইউনিট এবং আরেকটা হলো বিটা সাব ইউনিট। তাহলে এখানে তোমরা দেখতে পাচ্ছ সেল মেমব্রেনের স্ট্রাকচার, দিস ইজ দ্য আউটসাইড অফ দ্য সেল এক্সট্রাসেলুলার ফ্লুইড, দিস ইজ দ্য ইনসাইড অফ দ্য সেল অর ইন্টারসেলুলার ফ্লুইড রয়েছে। তাহলে এই যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ, দিস ইজ এ স্ট্রাকচার অফ সোডিয়াম পটাশিয়াম এটিপিএইচ পাম্প, এবং এখানে দুটো সাব ইউনিট রয়েছে। এই যে সাব ইউনিটটা দেখতে পাচ্ছ এটা হলো আলফা সাব ইউনিট, এবং এই যে সাব ইউনিটটা দেখতে পাচ্ছ এটা হলো বিটা সাব ইউনিট। এবার আলফা সাব ইউনিটের মধ্যে কি রয়েছে? এর মলিকুলার ওয়েট হলো 10,000 অ্যান্ড ইট হ্যাজ দ্য এটিপিএইচ অ্যাক্টিভিটি, এবং এখানে অবশ্যই তিনটে বাইন্ডিং সাইট থাকবে ইন্টারসেলুলারলি। সেই তিনটে বাইন্ডিং সাইট হলো এই বাইন্ডিং সাইট যেটা দেখতে পাচ্ছ রেড কালার, এটা হলো দিস ইজ দ্য বাইন্ডিং সাইট ফর সোডিয়াম, দিস ইজ দ্য বাইন্ডিং সাইট ফর এটিপি, অ্যান্ড দিস ইজ দ্য ফসফোরাইলেশন সাইট। এবং যদি ঠিক আমরা আউটসাইডে চলে যাই আলফা সাব ইউনিটের, এখানে দেখো দুটো বাইন্ডিং সাইট রয়েছে। এই বাইন্ডিং সাইটটাকে বলা হচ্ছে বাইন্ডিং সাইট ফর পটাশিয়াম, এবং এখানে যে বাইন্ডিং সাইটটা রয়েছে এই বাইন্ডিং সাইট ফর দ্য ডিজিটালিস অর ওয়েবেন। বুঝতে পেরেছো? ওকে, তাহলে আমরা আলফা সাব ইউনিটটা সম্বন্ধে জানলাম। এরপরে জানবো যে বিটা সাব ইউনিট। এই বিটা সাব ইউনিটের মলিকুলার ওয়েট হলো 55,000, এবং ইট হ্যাজ অনলি স্ট্রাকচারাল সাপোর্ট, আলাদা করে কোনো এনজাইমেটিক বা আদার কোনো ফাংশন নেই এই বিটা সাব ইউনিটের। অনলি এটা কি করে? একটা স্ট্রাকচারাল সাপোর্ট প্রোভাইড করে। তাহলে এই স্ট্রাকচারটা তোমাদের অবশ্যই ড্রয়িং করতে হবে এবং এই পয়েন্টসগুলো মেনশন করতে হবে। এরপরে আসি মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে মেকানিজম। ওকে, এটাকে আমি 8টা স্টেজে ভাগ করেছি। এই স্টেজগুলো মেনশন করবে, শুধু লিখলে হবে না, যদি স্টেজ ওয়াইজ মেনশন করো বা ফ্লো চার্ট দাও তাহলেই কিন্তু ভালো নাম্বার পাবে। তো তাহলে আমি ড্রয়িংটা করেছি, দেখো দিস ইজ এ স্ট্রাকচার অফ সেল মেমব্রেন, এবং সেল মেমব্রেনের মধ্যে এগুলো কি? সোডিয়াম পটাশিয়াম এটিপিএইচ পাম্প। এখানে রয়েছে ইন্ট্রাসেলুলার ফ্লুইড, এখানে রয়েছে এক্সট্রা সেলুলার ফ্লুইড। তাহলে স্টেজ ওয়ান বলছে দেখো স্টার্ট উইথ দ্য এটিপি বাউন্ড উইথ দ্য পাম্প। তাহলে এটিপি পাম্পের সাথে বাউন্ড হয়ে আছে। তাহলে এখানে দেখতে পাচ্ছ এটিপি বাউন্ড উইথ দ্য সোডিয়াম পটাশিয়াম এটিপিএইচ পাম্প, অ্যান্ড পাম্প হ্যাজ জাস্ট রিলিজ পটাশিয়াম ইনটু সেল, এবং এখানে কি হবে? পটাশিয়াম বাইন্ডিং সাইট থেকে পটাশিয়াম রিলিজ হয়ে যাবে। এখানে পটাশিয়াম বাইন্ডিং সাইট কোনটা? দুটো পটাশিয়াম বাইন্ড করে, এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ এই দুটো হলো পটাশিয়াম বাইন্ডিং সাইট, এবং এইখানে যে তিনটে দেখতে পাচ্ছ এই তিনটে হলো সোডিয়াম বাইন্ডিং সাইট। তাহলে এইখান থেকে পটাশিয়াম রিলিজ হয়ে যাবে, দুটো পটাশিয়াম রিলিজ হয়ে গেছে। ক্লিয়ার হয়েছে? ওকে, অ্যান্ড সেকেন্ড পয়েন্ট কি হচ্ছে? দেখো সোডিয়াম বাইন্ডিং সাইট ফেস দ্য ইন্ট্রাসেলুলার ফ্লুইড অ্যান্ড হ্যাভ হাই অ্যাফিনিটি ফর সোডিয়াম। তাহলে এই তিনটে ছিল সোডিয়াম বাইন্ডিং সাইট। এই সোডিয়াম বাইন্ডিং সাইট কোন দিকে ফেস করেছে? ইন্টারসেলুলার সাইডে ফেস করেছে, এবং এই সোডিয়াম বাইন্ডিং সাইট হ্যাজ হাই অ্যাফিনিটি ফর দ্য সোডিয়াম।
তাহলে সোডিয়ামের সাথে এর একটা হাই অ্যাফিনিটি তৈরি হয়েছে। ওকে, তাহলে স্টেজ 1 কমপ্লিট। এরপরে চলে যাব আমি স্টেজ 2তে। স্টেজ 2তে কী হবে, ওই সোডিয়াম নাও বাইন্ড উইথ দিস সোডিয়াম বাইন্ডিং সাইট। তাহলে 3টে সোডিয়াম বাইন্ডিং সাইট রয়েছে, 3টে সোডিয়াম বাইন্ডিং সাইটে সোডিয়াম কিন্তু এখন বাইন্ড হয়ে গেছে। দিস ইজ স্টেজ 2। এবং এখানে দেখো এটিপি তো রয়েছে অ্যাটাচ হয়ে, এটা অবশ্যই মেনশন করতে হবে, এটিপি এখনও রয়েছে। নাও কাম টু দ্য স্টেজ 3। দ্য এটিপি ফসফোরাইলেট দ্য পাম অ্যাট অ্যান অ্যাসপার্টেড রেসিডিউ। ওকে, এখানে যে এটিপি ছিল, এটিপি বাইন্ড কার সাথে করেছিল, যে অ্যাসপার্টিক অ্যাসিড ছিল তার সাথে বাইন্ড করেছিল, এবং এখানে কী হবে, ফসফোরাইলেশন হবে, তার ফলে এডিপি রিলিজ হয়ে যাবে। এডিপি ইজ রিলিজ। তাহলে এখন কী থাকবে, অনলি ফসফেট গ্রুপ ইজ নাও অ্যাটাচড উইথ দিস সোডিয়াম পটাশিয়াম এটিপিএইচ পাম। ওকে, তাহলে স্টেজ 3তে দেখতে পাচ্ছ তোমরা ফসফেট গ্রুপ অ্যাটাচ রয়েছে, এবং এই ফসফেট গ্রুপ অ্যাটাচ হয়ে যেতে কী হবে, ইট ট্রিগার্স দ্য মাইনর কনফরমেশনাল চেঞ্জ। একটা মাইনর কনফরমেশনাল চেঞ্জ হবে। কি সেই চেঞ্জ, 3 সোডিয়াম আয়ন্স আর নাও অক্লুডেড। এখানে দেখো সোডিয়াম বাইন্ড করেছিল, বাট এই দিকের সাইডটা কিন্তু অক্লুড ছিল না, অনলি এই সাইডটা অক্লুড হয়েছিল। স্টেজ 3তে হয়েছে দেখো, ফসফেট গ্রুপ যখন বাইন্ড হলো, এখানে সোডিয়াম তো অলরেডি বাইন্ড হয়েছিল, 3টে সোডিয়াম, এবং এই দিকে যে ইন্ট্রাসেলুলার সাইডটাও কিন্তু অক্লুড হয়ে গেল। অর্থাৎ এখন সোডিয়াম কিন্তু একটা ক্লোজ চেম্বারের মধ্যে রয়েছে, এই দিকটাও কিন্তু অক্লুড হয়ে গেছে, এই সাইডটাও অক্লুড হয়ে গেছে। এটা হলো স্টেজ 3। নাও কাম টু দ্য স্টেজ 4। A major conformational change occur. The pumps become deoccluded. Sodium binding site now communicate with the extracellular fluid, decrease sodium affinity. তাহলে স্টেজ 4-এ কী হবে, এই সাইডটা ডিঅক্লুড হয়ে গেছে, দেখো এই সাইড ডিঅক্লুড হয়ে গেছে, এখানে কিন্তু অক্লুড ছিল, এখানে ডিঅক্লুড হয়ে গেছে, এবং যে সোডিয়াম বাইন্ডিং সাইড ছিল, এখানে তো সোডিয়াম বাইন্ড হয়েছিল, এবং তার সাথে কী ছিল, এখানে ফসফেট গ্রুপ তো অলরেডি অ্যাটাচড হয়েছিল। এই সোডিয়াম বাইন্ডিং সাইডে যে সোডিয়াম বাইন্ড হয়েছিল তার অ্যাফিনিটি কিন্তু কমে যাবে। Now come to the stage 5. 3 bound sodium dissociate into extracellular fluid. তাহলে স্টেজ 5-এ কী হবে, যেহেতু অ্যাফিনিটি কমে গেছে, দিস সোডিয়াম নাও রিলিজ ইন্টু দ্য এক্সট্রাসেলুলার ফ্লুইড। এক্সট্রাসেলুলার ফ্লুইডে কিন্তু এখন সোডিয়াম রিলিজ হয়ে গেল, এবং তার ফলে যেটা হবে, একটা মাইনর কনফরমেশনাল চেঞ্জ হবে। অর্থাৎ এই পটাশিয়াম বাইন্ডিং সাইটের এরপর অ্যাফিনিটিটা বেড়ে যাবে পটাশিয়ামের সাথে। বুঝতে পেরেছ? ওকে, নাও কাম টু দ্য স্টেজ 6. 2 পটাশিয়াম আয়ন্স বাইন্ড টু দ্য পাম্প। এখানে পটাশিয়ামের অ্যাফিনিটি বেড়ে গেছিলো। স্টেজ 6-এ এসে কী হবে, যে পটাশিয়াম যেটা ছিল এক্সট্রাসেলুলার ফ্লুইডে, দিস পটাশিয়াম নাও বাইন্ড উইথ দিস পটাশিয়াম বাইন্ডিং সাইট। ক্লিয়ার হয়েছে? নাও কাম টু দ্য স্টেজ 7. হাইড্রোলাইসিস অফ অ্যাসাইল ফসফেট বন্ড। কোন বন্ড? দ্য ফসফেট গ্রুপ উইথ দ্য অ্যাসপার্টিক অ্যাসিড। এখানে কী হয়েছিল, ফসফেট গ্রুপ অ্যাসপার্টিক অ্যাসিডের সাথে বাইন্ড করেছিল, এখানেও তাহলে বাইন্ড হয়ে রয়েছে ফসফেট গ্রুপ। স্টেজ 7 এসে কী হবে, ওই যে ফসফেট গ্রুপ যেটা বাইন্ড হয়েছিল অ্যাসপার্টিক অ্যাসিডের সাথে, সেটা কিন্তু এখন রিলিজ হয়ে যাবে ইন্টারসেলুলার ফ্লুইডে। তাহলে এখানে কিন্তু আর কোনো ফসফেট গ্রুপ অ্যাটাচ থাকছে না। ওকে, পটাশিয়াম তো বাইন্ড হয়ে রয়েছে, স্টেজ 6-এ আমরা দেখেছি পটাশিয়াম বাইন্ড আছে। আর কি হবে স্টেজ 7-এ, রিলিজ অফ ইনঅর্গানিক ফসফেট ইন্টু দ্য ইন্টারসেলুলার ফ্লুইড। ফসফেট যেটা অ্যাটাচ ছিল সেটা তো রিলিজ হয়ে গেল ইন্টারসেলুলার ফ্লুইডে। মাইনর কনফরমেশনাল চেঞ্জ হবে, অ্যান্ড 2 পটাশিয়াম আয়ন্স আর না অক্লুডেড। এখানে কিন্তু পটাশিয়াম আয়ন অক্লুডেড হয়ে যাবে। ঠিক এই পয়েন্টটা খেয়াল করো, পয়েন্ট নাম্বার 3 বা স্টেজ 3। সোডিয়াম অক্লুড হয়ে গেছিলো, এদিকেও অক্লুড হয়ে গেছিলো, এদিকেও ব্লক হয়ে গেছে, তার ফলে কি সোডিয়াম একটা ক্লোজ চেম্বারের মধ্যে ছিল। ঠিক এই পয়েন্টে এসেও স্টেজ 7 এসেও একই হচ্ছে, বাট এটা কিন্তু পটাশিয়ামের ক্ষেত্রে হচ্ছে। পটাশিয়ামের এখানে বাইন্ড হয়ে গেছিলো স্টেজ 6-এ, আর স্টেজ 7 এসে দেখো এক্সট্রা সেলুলার যে সাইডটা সেটা কিন্তু ব্লক হয়ে যাচ্ছে বা অক্লুড হয়ে যাচ্ছে, তার ফলে এটা কিন্তু একটা ক্লোজ চেম্বারের মধ্যে থাকছে। বুঝতে পেরেছো? স্টেজ 7। না কাম টু দ্য স্টেজ 8। স্টেজ এসে কী হবে, এটিপি বাইন্ডস উইথ দ্য পাম্প। এখানে এসে আবার এটিপি এসে বাইন্ড করবে। স্টেজ 8-এ কিন্তু এটিপি বাইন্ড উইথ দিস সোডিয়াম পটাশিয়াম এটিপিএইচ পাম্প, এবং মেজর কনফরমেশনাল চেঞ্জ হবে। পটাশিয়াম বাইন্ডিং সাইট কমিউনিকেট উইথ দ্য ইন্ট্রাসেলুলার ফ্লুইড, এবং এখানে দেখো পটাশিয়াম যে বাইন্ডিং সাইট ছিল, এই দুটো কী ছিল, পটাশিয়াম বাইন্ডিং সাইট। এই পটাশিয়াম বাইন্ডিং সাইট কিন্তু এখন এই দিকে সাথে কমিউনিকেট করছে। দেখো এখানে কিন্তু অক্লুড হয়েছিল ইন্টারসেলুলার ফ্লুইডের সাথে, কোনো কমিউনিকেট করতে পারছিল না, বাট এখানে ডিঅক্লুড হয়ে যাচ্ছে, তার ফলে পটাশিয়াম নাও কমিউনিকেট উইথ দ্য ইন্ট্রাসেলুলার ফ্লুইড। ওকে, এবং আর কি হবে, অ্যান্ড অ্যাফিনিটি ফর পটাশিয়াম ডিক্রিজ। শুধু ইন্ট্রাসেলুলার ফ্লুইডের সাথে কমিউনিকেট করবে তা নয়, পটাশিয়ামের যে অ্যাফিনিটি ছিল
উইথ দ্য পটাশিয়াম বাইন্ডিং সাইট সেই অ্যাফিনিটিটা কিন্তু কমে যাবে। তাহলে অ্যাফিনিটি যদি কমে যায় তারপরে নেক্সট স্টেপে কী হবে, ওই পটাশিয়ামটা রিলিজ হয়ে যাবে। এই যখনই পটাশিয়াম রিলিজ হচ্ছে সেটা কোন স্টেজে চলে যাবে, সেটা স্টেজ নাম্বার 1, যেটা আমি এখানে আলোচনা করেছিলাম। তাহলে কি হচ্ছে, স্টেজ নম্বর 1-এ যদি আমরা দেখি পটাশিয়াম রিলিজ হচ্ছে, এটিপি বাইন্ড হয়ে গেছে অলরেডি স্টেজ 8-এ। স্টেজ 2-তে সোডিয়াম বাইন্ড করেছিল, কারণ সোডিয়ামের যে অ্যাফিনিটি ছিল সেটা এখানেই বেড়ে গেছিলো। স্টেজ 2-তে সোডিয়াম এসে বাইন্ড করলো এবং এখানে যেটা হবে এডিপি রিলিজ হবে, ফসফেট গ্রুপ অ্যাটাচ হয়ে গেছে, এখানে অক্লুড হয়ে গেছে সোডিয়াম অক্লুড হয়ে যাওয়ার পর স্টেজ 4-এ কী হবে, সোডিয়াম বাইন্ডিং সাইড নাও ফেস টু দ্য এক্সট্রাসেলুলার ফ্লুইড, সোডিয়াম রিলিজ হবে এবং পটাশিয়ামের সাথে পটাশিয়াম বাইন্ডিং সাইডের অ্যাফিনিটিটা বেড়ে যাবে। স্টেজ 4 এবং 5 এখানে হয়ে গেছে। স্টেজ 6-এ কী হবে, পটাশিয়াম না বাইন্ড উইথ দ্য পটাশিয়াম বাইন্ডিং সাইড, ফসফেট তো এখানেও অ্যাটাচ রয়েছে, ফসফেট এখানেও অ্যাটাচ রয়েছে। স্টেজ 7-এ পটাশিয়াম বাইন্ডিং সাইট পটাশিয়ামের সাথে বাইন্ড রয়েছে কিন্তু এটা অক্লুড হয়ে গেছে এবং ফসফেট কিন্তু ইন্টারসেলুলার ফ্লুইডে রিলিজ হয়ে গেছে। নাও স্টেজ 8, potassium binding site now face to the intracellular fluid, affinity for potassium decrease and new ATP is attached with this sodium potassium ATPase pump এবং তারপরে আবার স্টেজ 1 অর্থাৎ পটাশিয়ামটা আবার রিলিজ হয়ে যাবে, কারণ এখানে পটাশিয়ামের এফিনিটি কমে গেছে। অর্থাৎ এই সাইকেলটা কন্টিনিউ হতে থাকবে। এর ফলে কী হবে, 2টো করে পটাশিয়াম সেলের ভেতরে আসবে এবং 3টে করে সোডিয়াম সেলের বাইরে বেরোতে থাকবে এবং এই প্রসেসটা কন্টিনিউ চলতে থাকবে। তাহলে মেকানিজমটা স্টেজ 8 এই 8টা স্টেজেই মেনশন করবে এবং যদি 8টা পয়েন্টে যদি ড্রয়িং করতে না পারো অ্যাটলিস্ট 3টে বা 4টে ড্রয়িং তোমরা করে বাকিটা তোমরা মেনশন করে দিতে পারো। ওকে, নাও কাম টু দ্য ফাংশন অফ দি সোডিয়াম পটাশিয়াম এটিপিএইচ পাম্প। তাহলে ফাংশনগুলো কি, ফাংশন অত লেখার দরকার নেই, জাস্ট পয়েন্টগুলো মেনশন করবে, কারণ এই স্টেজটা লেখার পরে বা ড্রয়িং করার পরে তোমরা এমনিতে বেশি টাইম পাবে না এবং ফাংশনের এক্সামিনাররা খুব বেশি পড়েন না, মেনলি পয়েন্টগুলোকে ওনারা ফলো করেন। তাহলে ফাংশন কি, সাইটোসোলিক আয়ন কনসেন্ট্রেশন কী করছিল, সোডিয়াম পটাশিয়াম এটিপিএইচ পাম্প pumps out 3 sodium and pumps in 2 potassium এবং এর ফলে কী হচ্ছে, মেনটেন দ্য হাই কনসেন্ট্রেশন অফ পটাশিয়াম অ্যান্ড লো সোডিয়াম ইনসাইড দ্য সেল। সেলের ভেতরে পটাশিয়ামের কনসেন্ট্রেশন বেড়ে যাচ্ছিল এবং সেলের ভেতরে সোডিয়ামের কনসেন্ট্রেশন কমে যাচ্ছিল উইথ দ্য হেল্প অফ দি সোডিয়াম পটাশিয়াম এটিপিএইচ পাম্প। তার ফলে সাইটোসোলিক আয়ন কনসেন্ট্রেশনটা কিন্তু মেনটেন হচ্ছিল সোডিয়াম পটাশিয়াম এটিপিএইচ পাম্প দ্বারা। এখন প্রশ্ন হচ্ছে এর আর কি রোল রয়েছে, সেল ভলিউম, আয়ন কনসেন্ট্রেশন মেনটেন দ্য অসমোলারিটিটা মেনটেন হয় এই আয়নের কনসেন্ট্রেশনের উপর। তাহলে ফেলিওর অফ দি সোডিয়াম পটাশিয়াম পাম্প যদি ফেলিওর হয়ে যায় তাহলে কী হবে, সেলের ভেতরে অসমোলারিটি বেড়ে যাবে, ইনক্রিজ অসমোলারিটি। সেলের ভেতরে যদি অসমোলারিটি বেড়ে যায় তাহলে কী হবে, সেলের বাইরে যে ফ্লুইড ছিল সেটা সেলের ভেতরে প্রবেশ করবে এবং তার ফলে কী হবে, সেল সোয়েলিং হবে। বুঝতে পেরেছো? না, কাম টু দ্য সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট নেক্সট ক্লাসে বলবো। সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট হচ্ছে এই প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্টের জন্য কী হচ্ছিল, সেলের বাইরে সোডিয়ামের কনসেন্ট্রেশন অনেক বেড়ে যাচ্ছিল, তাই না? 3টে করে সোডিয়াম বের করে দিচ্ছিল, এর ফলে ওই সোডিয়ামটা চাইবে সেলের ভেতরে প্রবেশ করতে এবং তার জন্য যে ট্রান্সপোর্ট মেকানিজম হবে সেটা হলো সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। অর্থাৎ সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট মেকানিজমকে কাজ করার জন্য সোডিয়াম পটাশিয়াম পাম্পকে বা প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্টকে কিন্তু ফাংশন করতেই হবে। এটা যদি স্টপ হয়ে যায় তাহলে সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্টও কিন্তু বন্ধ হয়ে যাবে। বুঝতে পেরেছো? এরপর আসি রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল, নেক্সট ক্লাসগুলোতে তো সেটা আলোচনা করবোই। রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল সাধারণত কী হয়, কোনো এক্সাইটেবল টিস্যুর ক্ষেত্রে রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল নেগেটিভ হয়। কেন নেগেটিভ হয়, 3টে করে সোডিয়াম বেরিয়ে যাচ্ছে এবং 2টো করে পটাশিয়াম ঢুকছে, তার মানে কী হচ্ছে, একটা নেগেটিভিটি তৈরি হচ্ছে এবং এই নেগেটিভ রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল ইজ মেনটেন বাই দ্য সোডিয়াম পটাশিয়াম এটিপিএইচ পাম্প। নাও প্রোটিন সিনথেসিস, হাই পটাশিয়াম ইজ এসেন্সিয়াল ফর প্রোটিন সিনথেসিস। ওকে, now come to the 6th point, hormone action. Sodium potassium pump mediate action of thyroxine, aldosterone, insulin. বুঝতে পেরেছো? এরপরে যে পয়েন্টটা তোমাকে অবশ্যই মেনশন করতে হবে সেটা হলো রেগুলেশন অ্যান্ড ক্লিনিক্যাল ইম্পর্টেন্স। সোডিয়াম পটাশিয়াম যে পাম্পটা আমি আলোচনা করলাম এর ক্লিনিক্যাল ইম্পর্টেন্স কি, দেখো এখানে আমি একটা কি বলেছিলাম, ওয়েবেন বাইন্ডিং সাইট বলেছিলাম না, বা ডিজিটালিস। এই ওয়েবিন বা ডিজিটালিস বাইন্ডিং সাইটে যদি ওয়েবিন বা ডিজিটালিস এসে বাইন্ড করে তাহলে কি হবে, এটিপির সাথে যে বাইন্ড হচ্ছিল অ্যাসপার্টিক অ্যাসিডের সাথে এটিপির, সেই এটিপির বাইন্ডিং হবে না। অর্থাৎ এটিপি যদি বাইন্ডিং না হয় তাহলে এই পাম্পটা কিন্তু আর কাজ করতে পারবে না। তাহলে এই পাম্পটার ফাংশন যদি আমি বন্ধ করে দিই তাহলে আমাদের কি ইউটিলাইজেশন হবে বা বডির জন্য কি উপকারিতা হবে সেটাই আমি জানবো। নর্মালি কী হয়, হার্ট ফেলের ক্ষেত্রে হার্টের যে মাসেল রয়েছে, যা কার্ডিয়াক যে সেল রয়েছে, সেই সেলের কন্ট্রাক্টিলিটি পাওয়ারটা কমে যায়। এখন আমরা যদি ডিজিটালিস মেডিসিনটা ইউজ করি সেটা কি করবে, সোডিয়াম পটাশিয়াম পাম্পটাকে ব্লক করে দেবে বা এর ফাংশনটা প্রপার ফাংশন হতে পারবে না। তাহলে প্রপার যদি ফাংশন না হয় তাহলে সেলের ভেতরে সোডিয়ামের কনসেন্ট্রেশন আস্তে আস্তে বাড়তে থাকবে, কারণ সোডিয়াম তো আর বেরোতে পারছে না। এবং সেলের ভেতরে যদি সোডিয়ামের কনসেন্ট্রেশন ধীরে ধীরে বাড়তে থাকে, এখানে একটা এক্সচেঞ্জার থাকে, তার নাম হলো সোডিয়াম ক্যালসিয়াম এক্সচেঞ্জার, যেটা দিয়ে কী হয়, বাইরের সোডিয়াম ভেতরে ঢোকে এবং ভেতরের ক্যালসিয়াম বাইরে বেরিয়ে যায়।
এখন দেখো নর্মাল কন্ডিশনে সেলের ভেতরে সোডিয়ামের কনসেন্ট্রেশন কমে গেলে বাইরের সোডিয়ামটা সেলের ভেতরে প্রবেশ করবে এবং সেলের ভেতরে যে ক্যালসিয়াম রয়েছে সেটা সেলের বাইরে চলে যাবে। কিন্তু সোডিয়াম পটাশিয়াম পাম্প যদি ফাংশন না করে তাহলে সেলের ভেতরে তো অলরেডি সোডিয়ামের কনসেন্ট্রেশন অনেক হাই আছে, তাহলে বাইরের সোডিয়াম আর সেলের ভেতরে সহজে আসতে পারবে না, কারণ সেলের ভেতরে সোডিয়ামের কনসেন্ট্রেশন অনেক হাই রয়েছে। তাহলে সোডিয়াম যদি বাইরে থেকে ভেতরে না আসে, সেলের ভেতরের ক্যালসিয়ামটাও আর এক্সচেঞ্জ হয়ে বাইরে যাবে না, তাহলে সেলের ভেতরে ক্যালসিয়াম বাড়তে থাকবে। এবং ক্যালসিয়ামের কাজ হলো মাসেলের কন্ট্রাকশনে হেল্প করা। এখানে কোন মাসেলের আমরা কথা বলছি? কার্ডিয়াক মাসেলের ক্ষেত্রে। হার্ট ফেলের ক্ষেত্রে কী হয়েছিল? কার্ডিয়াক মাসেলের কন্ট্রাক্টিলিটি পাওয়ার কমে গেছিলো বা কন্ট্রাকশন পাওয়ার কমে গেছিলো। এখন সেলের ভেতরে যদি ক্যালসিয়ামের কনসেন্ট্রেশন বেড়ে যায় উইথ দ্য হেল্প অফ ডিজিটালিস, তাহলে কী হবে? ক্যালসিয়ামের কনসেন্ট্রেশন বাড়লে ওই কার্ডিয়াক মাসেলের কন্ট্রাকশন পাওয়ারটা বাড়বে এবং পাওয়ারটা বাড়ানো দরকার, কারণ কি হার্ট ফেলিওর হয়ে গেছিলো। তাহলে ডিজিটালিস কিন্তু ইউজ করা হয় হার্ট ফেলিওর পেশেন্টদের ক্ষেত্রে। দিস ইজ দ্য ক্লিনিক্যাল ইম্পর্টেন্স। ওকে, তাহলে এই পয়েন্টটা লিখবে এবং লাস্টে তোমাকে মেনশন করতে হবে আদার প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্টের এক্সাম্পল কী বলেছিলাম? ক্যালসিয়াম এটিপেজ পাম্প কোথায় থাকে? ইট প্রেজেন্ট অন দ্য মেমব্রেন অফ দ্য সার্কোপ্লাজমিক রেটিকুলাম ইন মাসেল সেল অ্যান্ড এন্ডোপ্লাজমিক রেটিকুলাম অফ আদার সেল অ্যান্ড ইট মেনটেন দ্য লো সাইটোসোলিক ক্যালসিয়াম। থার্ড হচ্ছে হাইড্রোজেন পটাশিয়াম এটিপেজ পাম্প, এটা আমি আগের ভিডিওগুলোতে বলেছিলাম। ইট প্রেজেন্ট অন দ্য লুমিনাল মেমব্রেন অফ দ্য প্যারাইটাল সেল অফ স্টোমাক অ্যান্ড ইট হেল্পস ইন HCl সিক্রেশন। তাহলে যদি প্রশ্ন আসে প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট তাহলে কি লিখবে সেটা একবার মন দিয়ে শোনা নাও। এই পয়েন্টটা মেনশন করবে, এক্সাম্পল দেবে, সোডিয়াম পটাশিয়াম পাম্পের যখন এক্সাম্পল দেবে এই পয়েন্টগুলো মেনশন করবে। স্ট্রাকচার আর আলাদা মেনশন করার দরকার নেই যদি প্রশ্ন আসে প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। স্ট্রাকচার মেনশন করার দরকার নেই, ডিরেক্ট মেকানিজমে যাবে, স্টেজগুলো লিখবে, ড্রয়িংটা করবে, ফাংশনটা মেনশন করবে, রেগুলেশন মেনশন করবে এবং তার সাথে ক্যালসিয়াম এটিপিএইচ পাম্প এবং সোডিয়াম পটাশিয়াম এটিপিএইচ পাম্প এই দুটো পাম্প মেনশন করতেই হবে এবং তার ফাংশনটা। আর যদি প্রশ্ন আসে অনলি সোডিয়াম পটাশিয়াম এটিপিএইচ পাম্প তাহলে তো এই দিকটা তোমাকে লিখতে হচ্ছে না। তাহলে কি করবে? এই পয়েন্টটা লিখবে, স্ট্রাকচারটা মেনশন করবে, মেকানিজম লিখবে, ফাংশন লিখবে, রেগুলেশন লিখবে এবং এটাও আর লেখার দরকার নেই এবং তার সাথে ড্রয়িংটা করবে। তাহলে বুঝতে পারলে প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট যদি প্রশ্ন আসে তাহলে কি অ্যান্সার লিখবে এবং সোডিয়াম পটাশিয়াম পাম্প যদি আলাদাভাবে মেনশন করে দেয় তাহলে তোমাকে কি অ্যান্সারটা লিখতে হবে। বুঝতে পেরেছো? ওকে, আজকে তাহলে আলোচনা করলাম প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট সম্বন্ধে। ওকে, চলো, থ্যাংক ইউ।